যারা পার্ট 1 দেখেছো তারা অলরেডি জানো যে আমি হচ্ছে 13 তারিখ বেরিয়েছিলাম, আমি ট্রেনে উঠেছিলাম এবং 14 তারিখ আমার ট্রেন পৌঁছায় দিল্লিতে। এবং তারপর থেকে আমি আমাদের হিমাচলের সোলো জার্নি সেইগুলো শেয়ার করছি, আর সেইগুলো শেয়ার করছি আমার একটা নতুন গয়না বানাতে বানাতে, যে গয়নাটা আজকে আমার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে পরবো। এই মোটিভটাই কি সুন্দর দেখতে, দেখো এরকম অনেক সুন্দর মোটিভ এবং জিনিসপত্র দিয়ে আমি বানাচ্ছি আমার গয়না। তো গয়না বানাতে বানাতে এটাতে হচ্ছে এইরকমভাবে পার্লগুলোকে অ্যাড করবো, কারণ আমার লাল সাদা শাড়ি, এরকমভাবে সুন্দর করে এরকম পার্লগুলোকে অ্যাড করবো, অ্যাড করে এটাকে হচ্ছে এরকমভাবে ঝোলাবো। চলো আমি করছি, তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে শুনতে থাকো আমার অভিজ্ঞতা, আমার সোলো জার্নির অভিজ্ঞতা, যেখানে আমি আমার প্রথম সোলো জার্নি সেটা আমি শেয়ার করছি, হিমাচলের প্রথম সোলো জার্নি। আজকে আমি শেয়ার করব যে আমি যে দিল্লিতে পৌঁছে গিয়েছিলাম, দিল্লিতে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আগের পার্টে এই সব কিছু শেয়ার করেছি, তোমরা আগের পার্টটাকে দেখে নিও, কীভাবে আমার মা একা ছাড়লো, বাড়ি থেকে পারমিশন দিল, আমি সোলো জার্নিতে প্রথম গেলাম, একা একা এত দূর গেলাম, মানে প্রথমবার সোলো জার্নি করছি, তাও আবার একদম পশ্চিমবঙ্গ থেকে হিমাচল, সব কিছু আমি বলেছি আমার আগের দুটো পার্টে। তো আমার আগের দুটো পার্ট অবশ্যই দেখে নিও। এবারে হচ্ছে আমাকে ওখান থেকে তাদের দুজনকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়তে হলো, যেতে হলো আমাকে হচ্ছে মেট্রো ধরতে। তো মেট্রো ধরাটাও আমার কাছে পুরো নতুন ব্যাপার, কিন্তু আমি যেটুকু ট্রাভেল উইথ কৌশিকের এখানে ব্লগগুলো আমার খুব হেল্প করেছিল, যে ওখান থেকে যে মেট্রোতে যাওয়ার রাস্তা হ্যান্ড অল এগুলো খুব ভালো করে আমাকে মানে আমাকে দেখিয়েছিল না, ভিডিওতে দেখিয়েছিল, আমি সেটা খুব ভালো করে হচ্ছে মনে রেখেছিলাম। তো আমি হচ্ছে সেই জায়গাটা থেকে আমি হচ্ছে মেট্রো ধরার জন্য যাই, আমাকে খুবই হেল্প করেছিল ওর ভিডিওগুলো, মানে এটা আমাকে বলতেই হবে, কারণ আমি ওর ভিডিওটা দেখেই বুঝতে পেরেছিলাম ওখান থেকে যে হয়তো এমন কিছু সহজ ব্যাপার, ওখান থেকে মেট্রো ধরাটা এমন কিছুই না, যারা অনেকবার করে গেছে তাদের জন্য তো একদমই না, যারা দিল্লিতে থাকে তাদের জন্য না, বাট স্টিল আমার জন্য অনেক কঠিন ব্যাপার ছিল, কারণ আমি তো আর দিল্লি স্টেশনটা এর আগে প্রথমবার ঘুরে দেখিনি, তারপরে আমার শরীরটা খারাপ ছিল, আমি এর আগেই বলেছি, সেই অবস্থাতে ওইরকম ভারী ব্যাগ নিয়ে খোঁজার মতন তো মেন্টালিটি ছিল না। তো যাই হোক, ওখান থেকে গেলাম দিল্লি স্টেশনে গিয়ে নিচে নামলাম, নিচে নেমে গিয়ে টিকিট করাতে গিয়ে দেখি কি বিশাল লাইন, এত লাইন আমি এক্সপেক্টই করিনি, কারণ আমি হচ্ছে যে টাইমে বেরিয়েছিলাম ওটা 3টে সাড়ে 3টে, ওটা বোধহয় অফিস টাইম ছিল, এত লাইন আমি এক্সপেক্টই করিনি। আমি যদি এত লাইন বুঝতাম তাহলে আমি হয়তো কোথায় রাখলাম, এই পেয়েছি, এই যে লাল রঙের এই ক্রিস্টালটা খুঁজছিলাম, আমি যদি বুঝতাম অত লাইন পড়বে, মাই গড, আমি অনেকটা হয়তো আগে, মানে আমি কী করতাম, আমি আগে বেরিয়েও আমার কিছু করার ছিল না। যাই হোক, প্রচুর লাইন, গিয়ে দেখছি প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন, সবকটা কাউন্টার ভিড়, আর অত কাউন্টারের ভিড় ওই লোকজনগুলো সামলাতে পারছে না। যাই হোক, আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছিলো, আমি মাত্র 2টো স্টেশন যাবো, 2টো স্টেশন যাওয়ার দরুন আমার কাছে এত টাকা নিয়েছিল। তো মানে এত টাকা নিয়েছিল, মানে আমাদের এখানে আমরা একটা স্টেশন যাই 5 টাকা নেয়, 2টো স্টেশন যাই, মানে আমাদের এখানে এতটাই অ্যাফোর্ডেবল কলকাতা মেট্রোতে জার্নি। তো ওই মেট্রোর যে আমার মানে 25 টাকা বোধহয় নিয়েছিল, 25 কি 30 টাকা নিয়েছিল এরকম। তো আমার জন্য এটা খুব সারপ্রাইজিং ছিল যে এইটুকু যাবো এত টাকা নেবে। তো যাই হোক, সে যত টাকাই নেবে দিতে তো হবে, এবার সেইভাবে আমরা হচ্ছে আমি জার্নিটা করি। এবার ওখানে গিয়ে আমি খুঁজে বুঝতে পারছিলাম না, আমাদের কলকাতাতে তো এই রিসেন্ট এই পার্পল লাইন, ইয়েলো লাইন, এই রেড লাইন এগুলো তৈরি হয়েছিল, আমি তো ওখানে বুঝতেই পারছিলাম না যে আমি যেখানটাতে যাবো সেখানে আমার লাইন কি। আর ওখানে যাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম তারা খুব ভালোভাবে যে গাইড করছিল সেটাও না, মানে সিকিউরিটি গার্ডস ওখানে অনেকেই ছিল গাইড করে দেওয়ার মতন, কিন্তু আমি যা জিজ্ঞাসা করছি মানে আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম। একে ভারী ব্যাগ, সেটা নিয়ে আমি চলতে পারছি না। প্রথমত ভারী ব্যাগ একটা না কাঁধে সেট করে নেওয়ার ব্যাপার হয়, কিন্তু আমাকে যখন আমাকে ঢুকতে হয়েছিল কাঁধ থেকে ভারী ব্যাগ আমাকে খুলে নিয়ে স্ক্যানারের মধ্যে দিতে হয়েছিল ঠিকঠাক করে, মানে বুঝতেই পারছো সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো সিকিউরিটি চেক করার পর যখন আমি ঢুকেছিলাম, তারপরে এত ভিড়, ওই ভিড়ের মধ্যে আমার একটা এক্সট্রা জায়গা পাইনি যেখানে দাঁড়িয়ে আমি একটুখানি চেক করে নেবো যে আমার যে ব্যাগ আছে সেই ব্যাগটাকে আমি ঠিক করে কাঁধে আমি গুছিয়ে নেবো, সেটা আমি পড়তে পারিনি। যা হোক করে কাঁধে ঝুলে রয়েছে সব কিছু। এই অবস্থাতে দাঁড়িয়ে আমি হচ্ছে খুঁজে যাচ্ছি আমি কোন দিকে যাবো, ইয়েলো লাইন, পার্পল লাইন, আমি কোন লাইনে গিয়েছিলাম আমার আজকে মনেও নেই। তো সেখানে দাঁড়িয়ে আমাকে গাইড করে দিতে আমি যা হোক করে ওখানে গিয়ে দাঁড়ালাম। তারপরে দেখলাম যে কি ভিড়, মানে আমার পিঠে ওই ভারী ব্যাগ, তার উপরে মেট্রোতে অত ভিড়। যাই হোক, মেট্রোতে আমি উঠে গেলাম, 2টো স্টেশন পরে যা হোক করে নেমেও গেছি। নেমে খুঁজতে এত রাস্তা, এত লাইন, বেরিয়েছি। ওফ, মেট্রো জার্নিটা কি মেট্রো জার্নি ছিল। তারপরে আমার মনে হলো আর আমি দিল্লি মেট্রোতে উঠবো না ভাই, আমার এই শরীর নিয়ে, এই ভারী ব্যাগ নিয়ে আমার দিল্লি মেট্রোতে আর ওঠার ইচ্ছা নেই। তারপরে গিয়ে বেরোলাম, বেরিয়ে হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে ওই পেট্রোল পাম্পের কাছে, যেখান থেকে দাঁড়িয়ে সব বাসগুলো ছাড়ে মানালিতে যাওয়ার জন্য, ওইখানে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হলো। এবার আমি যে গেটটা দিয়ে বেরিয়েছিলাম সেটা বোধহয় 4 নম্বর গেট, এবার সেখান থেকে পার হওয়াটা বেশ হেক্টিক ছিল। তবে যাই হোক, পারটার হয়ে গিয়ে আমি হচ্ছে হেঁটে যাচ্ছিলাম। এবার হেঁটে
হেঁটে যেতে যেতে আমাকে এই পুরো জার্নিতে, আমি হয়তো আর্যর নাম কতবার নিচ্ছি আমি জানি না, কিন্তু পুরো জার্নিতে ও আমাকে বিশাল হেল্প করেছে, মানে কন্টিনিউ প্রত্যেকটা স্টেপে স্টেপে হেল্প করেছে। তো আমি ওরকমভাবে বলতে পারবো না ও এই জায়গাটাতে আমাকে গাইড করে দিয়েছে, এটা বলাটা পসিবলই নয়। তো ও আমাকে কন্টিনিউ প্রত্যেকটা স্টেপে স্টেপে হেল্প করে গেছে, তো এটা এরকমভাবে হবে সবগুলো। তা ওখান থেকে হেঁটে 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 ওর সাথে কথা বলতে বলতে, লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। ওখানে যে লোকগুলো আছে, যেহেতু মেট্রোর আশেপাশের লোক বা এই যেরকম বিজনেস এরিয়ার আশেপাশের লোক, খুব একটা সুবিধাজনক আমার মনে হয়নি। তারা শুধু বিজনেস করবে বলেই মেন্টালিটি নিয়ে বসেছিল। যাই হোক, আমি নিজের মতন করে কনফিডেন্সের সাথে, আমি এখানে কনফিডেন্স লুজ ভিতরে করলেও বাইরে দেখাই না, কারণ এইটাই হচ্ছে মানুষকে সহজে লুটে নেওয়ার সুযোগ। যখনই মানুষ দেখাচ্ছে আমি কিছু চিনি না, আমি কিছু জানি না, কনফিডেন্স লুজ করছে। তো আমার একটাই ব্যাপার ছিল নিজের কাছে, তনিমা আমি তুই যতটাই হেল্পলেস ফিল কর, কাউকে হেল্পলেস আমি দেখাবো না ফিল করছি। তো যাই হোক, ওখান থেকে পার হয়ে আমি যখন যাচ্ছি, আমি রাস্তাটা এরকম পার হয়েছি, মেট্রো থেকে বেরিয়ে, মেট্রো থেকে দুবার পার হতে হয়েছে, নিয়ে রাস্তাটা বেরিয়ে যা হোক করে পার হয়েছি। ওখানে কোনো ট্রাফিক রুল নেই, রাস্তা পার হওয়ার জায়গা নেই। আমি তাও, এখানে কি হয়, রাস্তা পার হওয়ার জন্য আমি তাও লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে করে পার হচ্ছি, যে লোককে দেখছি, দেখে লোকের পিছনে পার হচ্ছি। ওখানে কিচ্ছু নেই। যাই হোক, তারপর রাস্তা পার হয়ে তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, যেটা দেখে আমার খুব খুশি লেগেছিলো। সেটা হচ্ছে যে ওখানে যে হাইনানার যে শুটিংটা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে প্রথম হচ্ছে ওর মায়ের সাথে, মৃণালের সাথে হচ্ছে ওর বাবার দেখা হবে, যখন ওই বাচ্চা মেয়েটা হারিয়ে যায়, যে রেস্টুরেন্টটাতে গিয়ে বসেছিল, ওই পার্টিকুলার রেস্টুরেন্টের পাশ দিয়েই হচ্ছে আমাকে হেঁটে যেতে হয়েছিল ওই ইয়েতে, পেট্রোল পাম্পটাতে। তো আমার খুব 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 আনন্দ লেগেছিলো, কারণ ওই টাইমে দাঁড়িয়ে হাইনানা আমার একটা সিনেমা ছিল, আমার খুব ভালো লেগেছিলো। ওই রকম সিনেমা অনেক দিন পর একটা খুব 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 ভালো সিনেমা দেখেছিলাম, হাইনানা। তো হাই পাপা যদি আমি হিন্দিতে বলি, তো সেই সিনেমাটার ওই রকম একটা স্পট দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। তারপরে হেঁটে 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 গেলাম, গিয়ে ওখানে গিয়ে প্রচণ্ড অপেক্ষা, মানে বাস এসে যাচ্ছে চলে যাচ্ছে, এসে যাচ্ছে চলে যাচ্ছে, আমার বাসের দেখা নেই। কিন্তু ওখানে একজনের সাথে আলাপ হয়, আনফর্চুনেটলি আমার তার সাথে আলাপ হওয়ার পেছনে ছবিটা নেই। আমার পুরো জার্নিতে কেউ না কেউ আমার সাথে কন্টিনিউ কম্প্যানিয়ন দিয়ে গেছে, হয়তো ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি, কিন্তু কম্প্যানিয়ন আমি পেয়েছি। সবার ছবি তো তুলে রাখা সম্ভব হয়নি, যেমন এই মানুষটির ছবি তুলে রাখা সম্ভব হয়নি। সে তার ছেলেকে, তার ছেলে পাহাড়ের থাকে, সে হচ্ছে এখানে এসে বাসে জিনিসপত্র তুলে দেয়, আর তার ছেলে ওখান থেকে বাস থেকে কালেক্ট করে নেয়, এবং তার ছেলে হচ্ছে আর্মিতে কাজ করে। তো এই রকম একজন মানুষের সাথে আলাপ হয়, যার কাছে আমি ব্যাগ রেখে টয়লেট করতে যাই, খাবার কিনতে যাই, তার সাথে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম 5টার মধ্যে, আর আমার গাড়ি আসার কথা ছিল 5:30 6টা, কিন্তু অ্যাকচুয়ালি আমার গাড়ি আসে 7:30টার সময়। লক্ষ্মী হলিডেজের গাড়ি আমি বুক করিনি, কারণ লক্ষ্মী হলিডেজের গাড়ি প্রচুর মানে কি হলো, চলে আয়, লক্ষ্মী হলিডেজের গাড়ি প্রচুর হচ্ছে। কি হয়েছে, কি খুঁজছিস? সন্দেশ, এই পড়ে যাবে, আসতে বসো। লক্ষ্মী হলিডেজের গাড়ি প্রচুর হচ্ছে ভাড়া, তো আমি সেই ভাড়াটা অ্যাফোর্ড করতে পারিনি। আমার মনে হয়েছিল যে আরও বাসের অপশন যখন আছে, আর এত মানে ওখানে যখন চার্জিং অপশান আছে, ওরা যখন জল দিয়ে দেবে, খাবার মানে দাঁড়ও করাবে কোনো একটা ধাবাতে খাওয়ার জন্য, আর চিন্তা করার কী আছে, কোনো চিন্তাই নেই। তো সেই ভেবে আমি হচ্ছে ওইটাই বুক করেছিলাম, কারণ আমার তো প্রায়ের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বা কেউ একজন বলবে সেখান থেকে বুঝবো যে এই ধরনের বাসগুলো মানে লক্ষ্মী হলিডেজ ছাড়া যে বাসগুলো আছে, এটা আনপ্রফেশনাল হলেও হতে পারে, সেটা আমি বুঝতে পারিনি। তারপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তবে হ্যাঁ, ওরা আমাকে ফেলে রেখে চলে যায়নি। 7:30 বেজে গেল, ওই মহিলাটি চলে যান, কারণ স্বাভাবিকভাবে সে আর কতক্ষণ আমার জন্য দাঁড়াবেন, আর যথেষ্ট বয়স্ক, এটা খেলার জিনিস নয় সন্দেশ, উনি যথেষ্ট বয়স্ক মহিলা ছিলেন। তো ওনার কাজ হয়ে যাওয়ার পর উনি আমার বলে আমি কি চলে যান? হ্যাঁ আপনি চলে যান, আমার জন্য আর আপনি কত দাঁড়াবেন, আপনি যে এখানে এসেছেন আমার এটাই খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। তো উনি বেরিয়ে যান, তারপরে আমি একা একাই দাঁড়িয়েছিলাম। তারপরে আমি ওই বাসটাকে কন্টিনিউ কল করছিলাম যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনারা যেখানে লোকেশন দিয়েছেন, কিন্তু আপনারা আসছেন না। বাট স্টিল এটা খেলার জিনিস নয়। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা হচ্ছে বাসটা, যেহেতু ওটা লক্ষ্মী হলিডেজের
পার্কিং পয়েন্ট ছিল, ওরা ওখানে দাঁড়াতে পারেনি, অনেকটা দূরে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায়, আমাকে তারপরে ভুলে যায় না, আমাকে কালেক্ট করে নিয়ে যায়। তারপরে বাসে ওঠার পর স্ট্রাগল করছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না বাসে সিট কীরকম, যদিও ওরা যে লেডিস সিটটা ছিল লেডিস সিটে নিয়েছিলাম, তো আমার পাশে যে বসবেন তিনি লেডিস, এইটুকু আমি কনফার্ম ছিলাম। তো একটা পুরো ফ্যামিলিরই পার্ট ছিল আমার ওই সিটটা, আমার পাশে একজন লেডিসই বসেছিলেন এবং আমার আশেপাশে তাদের একটা ফ্যামিলি ছিল, তারা মানালি যাচ্ছিল। আর আমার কোনো অসুবিধা হয়নি সেক্ষেত্রে, শুধু আমি একটু স্ট্রাগল করছিলাম আমার চার্জিং পয়েন্টটা নিয়ে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না আমার চার্জিং পয়েন্টটা নিয়ে। আর ওরা দেখছিলাম ওই বাসের সবাই মানুষের সাথে একটু রুড বিহেভিয়ার করছে, ওই জন্য বললাম না যেটা লক্ষ্মী ট্রাভেল প্রফেশনাল, কিন্তু এরা আনপ্রফেশনাল। আমার সাথে রুড বিহেভ করেনি, উল্টে আমার সাথে অনেক কোঅপারেটিভ বিহেভ করেছে। আর আমি মনে করি যে কীরকম মানুষ আশেপাশে, তুমি সেই রকমভাবে না, একটা মানুষের মধ্যে ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে, তো তুমি কোনটা অ্যাট্রাক্ট করবে ডিপেন্ড করছে তুমি কীরকমভাবে আছো, কী ইন্টেনশনে আছো, কী অ্যাপ্রোচ নিয়ে কথা বলছো, তুমি কেমন মানুষ, তোমার এনার্জি কীরকম আছে, পুরোপুরি সেটার উপরে ডিপেন্ড করে। সো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এবং আমার পুরো সারা রাতটা ভালোভাবেই কাটে, কিন্তু আমি সারা রাত প্রপারলি ঘুমোতে পারিনি। আমার খুবই ভালো লাগছিলো, মানে আমি রিয়েলাইজই করতে পারিনি আমি দিল্লিতে দাঁড়িয়ে রয়েছি, আমার গাড়ি দিল্লি থেকে যাচ্ছে, আমি দিল্লির রাস্তাঘাট দেখছি, সব নাম দেখছি, মানে ওখানে সব একটুখানি ইসলামিক নাম, তো আমার জন্য এটা খুবই সারপ্রাইজিং ছিল। আমি দিল্লি নিয়ে কোনো সময় ইন্টারেস্টেড ছিলাম না, যে আমি দিল্লির ভিডিও এর আগে দেখেছি, তো আমি জানি, তো আমার খুব অবাক লাগছিল। আর এছাড়া দিল্লিতে এরকম অনেক ঘটনাও ঘটেছে যেটা মেয়েদের সেফটি রিলেটেড ইস্যু, তো এটাও ভাবছিলাম যে আমার জন্য এটা কতটা সেফ। আমি চাঁদ দেখতে দেখতে যাচ্ছিলাম, ওই সময় পূর্ণিমার কিছুদিন আগে, তো করে চাঁদ দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার ফোনে চার্জও রাখতে হবে, কারণ আমার ফোনে আমার বোধহয় বাস নামাবে তখন 3টে 3:30। এবার কোথায় এক্স্যাক্টলি নামাচ্ছে, আমি তো পুরো মানালি যাবো না, আমি অড টানেল নামবো। অড টানেলে কখন পৌঁছবে, কীভাবে পৌঁছবে, তো কন্টিনিউ হচ্ছে আমার একটাই ফোনে অনেকক্ষণ বেশি চার্জও থাকবে না কন্টিনিউ ঘাঁটতে থাকলে, আর ফোনে কন্টিনিউ কথাও বলতে পারবো না, আবার আমাকে জেগেও থাকতে হবে, আর মানুষ ঘুমোবে, আমার বাড়ির লোক ঘুমোবে, আর যে ঘুমোবে, তো খুব স্বাভাবিক। তাও আমি মোটামুটি সারা রাত আমার জেগেই কেটেছিল, এই টেনশনে কখন অড টানেল চলে আসে, আমাকে যদি না বলে বাস টেনে নিয়ে চলে যায় কী হবে। তো যাই হোক, রাত 3:30 সময় অড টানেল নামানোর কথা ছিল, বাট অ্যাকচুয়ালি আমাকে নামিয়েছিল বোধহয় 4টে, 3:30 4টে এইরকম টাইমে আমাকে অড টানেল নামিয়েছিল। আর ওরা আমাকে খুব কোঅপারেট করেছিল, আমি ওদেরকে গিয়ে বলেছিলাম, আমার পাশে যে মহিলাটা বসেছিল সেও আমাকে কোঅপারেট করেছিল, মানে আমি যে বারবার যাচ্ছিলাম আসছিলাম, ওখানে যে লোকগুলো ছিল বাসের কন্ডাক্টর, তাদের সাথে কথা বলছিলাম, সে বিরক্ত হয়নি। তো এইরকমভাবে আমার বাস জার্নিটা চলে। আমার বাস জার্নিটা নিয়ে কিছু তেমন বলার নেই, একটু অসুবিধা হচ্ছিলো চার্জিং পয়েন্ট নিয়ে, বাট চার্জিং পয়েন্ট তারপরে বুঝতে পারি, চার্জ দিতে থাকি, এবং আমাকে মানে সবার সাথে বাজে ব্যবহার করলেও আমার সাথে বেশ ভালোই ব্যবহার করে, ভালোভাবেই হচ্ছে আমি পৌঁছে যাই। আর বাসে এসিও ছিল, কোনো প্রবলেমই হয়নি, ভালোভাবেই আমাকে নামিয়ে দেয় হচ্ছে 3:30 4টের সময় অড টানেল। এবারে অড টানেল থেকে নামা, অড টানেলে এটা আমার ডায়েরি, এটা অড টানেলে নেমে স্যানজে পৌঁছানোর এই যে পুরো জার্নিটা, এবং স্যানজে পৌঁছানো মাত্রই আমার হচ্ছে প্রথম দিন ট্রেকিংয়ে বেরিয়ে পড়ি আশেপাশে এক্সপ্লোর করার জন্য। আর ট্রেকিংয়ে বেরিয়ে কী হয়, এই সব গল্পটা আমি পরের পার্টে শেয়ার করব, পরের ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই থাক, এই হচ্ছে আজকের আউটপুট। হি কেমন লাগছে? তো এই হচ্ছে আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আমি বাকি জিনিসগুলো শেয়ার করছি। বাই।